হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসেলেনিয়াস 2026 এক্সামের জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে চ্যাপ্টার 1 হয়েছিল অ্যানসিয়েন্ট হিস্ট্রি, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। আজকে হবে আমাদের চ্যাপ্টার 2 বৈদিক সভ্যতা। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন সময়ের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল? তো এখানে অপশন রয়েছে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 3000 থেকে 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে 1500 থেকে 1000, তো 1200 থেকে 1000। তো এখানে অ্যান্সার হচ্ছে 1500 থেকে 1000। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এটা হচ্ছে ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ, এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এটা হবে পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে, আর্য শব্দটি কি নির্দেশ করে? তো আর্য শব্দটি একটি জাতিকে বোঝায়। অপশন বি, একটি জাতি। ভারতে আর্যদের প্রথম স্থায়ী আবাসভূমি ছিল পাঞ্জাব, রাজস্থান, সিন্ধ, গুজরাট। মানে অ্যান্সার হচ্ছে ভারতে আর্যদের প্রথম স্থায়ী আবাসভূমি হচ্ছে পাঞ্জাব। সভা এবং সমিতি ছিল কোন জনগোষ্ঠীর দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান? তো সভা ও সমিতি ছিল ঋগ বৈদিক আর্যদের দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে ঋগ বৈদিক যুগের অন্তর্গত নন? এখানে রয়েছে ইন্দ্র, মরুত, শিব, অদিতি। তো এখানকার মধ্যে শিব ঋগ বৈদিক যুগের অন্তর্গত নন। ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা কোনটি? তো ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা হচ্ছে এখানে সাংখ্য। অপশন বি, সাংখ্য। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ প্রথার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো এখানে ঋগ্বেদে বর্ণ প্রথার প্রথম উল্লেখ পাওয়া যায়। ভারতে আর্যদের প্রথম স্থায়ী বসতি কোথায় ছিল? তো ভারতে আর্যদের প্রথম স্থায়ী বসতি ছিল পাঞ্জাব। এই কোশ্চেনটা দুইবার হয়েছে, রিপিট হয়ে গেছে। প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। অপশন বি, ঋগ্বেদ। উপনিষদগুলো আনুমানিক কখন সংকলিত হয়েছিল? তো উপনিষদগুলো 600 খ্রিস্টপূর্বাব্দে সংকলিত হয়েছিল। আদি বৈদিক যুগের দুটি পরিষদ কি ছিল? তো আদি বৈদিক যুগের দুটি পরিষদ ছিল সভা ও সমিতি। তো এখানে অ্যান্সার এ এবং বি দুটোই হবে, তো অ্যান্সার অপশন ডি। ওজন ও পরিমাপের সরকারি সিলমোহর এবং তাদের পর্যায়ক্রমিক পরিদর্শনের বিধান কে দিয়েছেন? তো এখানে অ্যান্সার হচ্ছে মনু। অপশন এ। ঋগ বৈদিক দেবতাদের মধ্যে কে ঋত এর রক্ষক বলে পরিচিত ছিলেন? তো ঋত এর রক্ষক ছিলেন বরুণ। অপশন সি, বরুণ। উপজাতীয় প্রধান নির্বাচনে সাধারণত কোন উপজাতীয় পরিষদ জড়িত থাকত? তো অ্যান্সার হচ্ছে সমিতি। সভা ও সমিতি যে দুটো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল, সেখানে সমিতি ছিল সাধারণ প্রধান নির্বাচনের সাধারণত কোনো, আচ্ছা, উপজাতীয় প্রধান নির্বাচনের সাথে কোন উপজাতীয় পরিষদ জড়িত থাকতো? হ্যাঁ, সমিতি জড়িত থাকতো সাধারণ নির্বাচনে। নিচের কোনটি সঙ্গীতের ওপর প্রাচীনতম ভারতীয় গ্রন্থ হিসেবে বিবেচিত হয়? তো সঙ্গীতের সম্বন্ধে আমরা জানতে পারি প্রাচীনতম যে গ্রন্থে, সেটা হচ্ছে সামবেদ। বেদ শব্দটি বিদ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে, তো বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দটা যে শব্দ থেকে এসছে, অর্থাৎ বিদ থেকে এসছে, তো এই বিদের অর্থ হচ্ছে জ্ঞান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে পরাশর সংহিতা। অপশন ডি, পরাশর সংহিতা। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো
ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো সংহিতা, উপনিষদ, আরণ্যক এগুলো হচ্ছে বেদের অংশ, কিন্তু মহাভারতটা বেদের অংশ নয়। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে রচিত? তো ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র সাবিত্রীকে উদ্দেশ্য করে রচিত। নিচের কোন উক্তিটি সঠিক নয়? ঋগ্বেদে 1028টি স্তোত্র বা সূক্ত নিয়ে গঠিত। ঋগ্বেদ 10টি বইতে বিভক্ত। তো ঋগ্বেদে 1028টি সূক্ত বা স্তোত্র রয়েছে, এটা ঠিক। ঋগ্বেদে 10টি বইতে বা 10টি মণ্ডলে বিভক্ত, এটাও ঠিক। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদ একটি মনোলিথিক বা অবিভাজ্য পাঠ্য, এটা ভুল। তার মানে এখানে সঠিক নয় যেটা চেয়েছে, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন সি। আর 4 নম্বর অপশন রয়েছে ঋগ্বেদ একটি অবিভাজ্য পাঠ্য নয় এবং এটি বেশ কয়েকটি সাহিত্যিক স্তরে গঠিত। ঋগ্বৈদিক ভরত গোষ্ঠীর প্রধানের নাম কি ছিল, যিনি 10 রাজার যুদ্ধে 10টি গোষ্ঠীর জোটের বিরুদ্ধে লড়াই করেছিলেন? তো ভরত গোষ্ঠীর প্রধানের নাম, যিনি 10 রাজার যুদ্ধে 10টি গোষ্ঠীর জোটের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সুদাস। অপশন এ, সুদাস। পরবর্তী বৈদিক লেখকরা নিচের কোন অঞ্চলগুলিকে অপবিত্র এবং বৈদিক সংস্কৃতির জন্মভূমি থেকে অনেক দূরে বলে মনে করতেন? অপশন রয়েছে অঙ্গ বা পূর্ব বিহার, মগধ বা দক্ষিণ বিহার, বঙ্গ যেটা গঙ্গা প্রদীপ অঞ্চল, উপরের সবকটি। তো পরবর্তী বৈদিক লেখকরা এখানে বঙ্গ বা গঙ্গা প্রদীপ অঞ্চলকে অপবিত্র এবং বৈদিক সংস্কৃতির জন্মভূমি থেকে অনেক দূরে বলে মনে করতেন। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। কোন ঋগ্বৈদিক নদী রাবি এবং ইরাবতী নামেও পরিচিত? তো ঋগ্বৈদিক নদী পুরুষিনী, ঠিক আছে? এই বানানটা অনেক সময় অনেক রকম থাকে, তো এখানে যেটা রয়েছে পুরুষিনী মনে রাখবে। তো এটা পুরুষিনীটা বর্তমানে রাবি বা ইরাবতী নামেও পরিচিত, ঠিক আছে? তারপরে বিতস্তা, এটা ঝিলাম নামে পরিচিত। বিতস্তা ঝিলাম। আস্কিনি, এটা চেন্নাব নামে পরিচিত। আর শতদ্রু, এটা সতলজ নামে পরিচিত। সতলজ। তারপরে দেখো, সমাজকে 4টি স্তরে বিভক্ত করার প্রাচীনতম উল্লেখ নিচের কোন গ্রন্থে পাওয়া যায়? তো সমাজে যে 4টি স্তরে বিভক্ত আছে সেটা পাওয়া যায় ঋগ্বেদ সংহিতার পুরুষ সূক্তে। অপশন এ হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।